This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কুণাল ঘোষ তিনি এতক্ষণ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, আজকে আমরা দেখলাম তিনি মিছিলেও সামিল হয়েছিলেন। দলে এদের প্রতি তার বিদ্রোহ রয়েছে, বক্তব্য সামনে এসেছে, কিন্তু তারপরও আজকে মিছিলে তাকে দেখতে পাওয়া গেল। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কুণাল ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুণাল ঘোষের আক্রমণ কিন্তু জারি রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্তের দাবি আবার একবার তুলেছেন কুণাল ঘোষ। ভুবনেশ্বরে আপোলোতে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসাধীন ছিলেন সে সময় চিকিৎসার টাকাটা কে মেটালো, হেফাজতে থাকাকালীন কিভাবে বিপুল টাকা সুদীপ বন্দ্যোপাধ্যায় মেটালেন এ প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। কে সুদীপ ব্যানার্জি অ্যাকাউন্টে বিপুল টাকা পাঠালো, সবটাই তদন্তের আওতায় আসা দরকার। এক্স মাধ্যমে ইতিমধ্যে পোস্ট করে এ দাবি করেছেন কুণাল। আর এই গোটা বিষয়টাতে মুখে কুলু পেটেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। TV9 বাংলার সমস্ত প্রশ্ন কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি, দেখাবো। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিদ্রোহ, দলে পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ, কি বলবেন সব বিষয়টি নিয়ে? কিচ্ছু বলার নেই, নো কমেন্টস। ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন। নো কমেন্টস। উনি বিজেপির লোক, নরেন্দ্র মোদী এসছেন বাংলায় কিন্তু চুপ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবারও বলবো নো কমেন্টস, আমি কোনো কমেন্ট করতে চাইছি না, তো আপনি কেন আমাকে বলছেন? অ্যাপোলো হাসপাতালে যখন উনি ভর্তি ছিলেন তখন একটা বড় অ্যামাউন্ট অ্যাপোলো হাসপাতালকে দেওয়া হয়েছিল, সেটা নাকি কয়লার টাকা, তার সিবিআই তদন্ত হোক। কাম অন, থ্যাংক ইউ, চল। যখন এরকম একটা বিতর্ক চলছে তখন দলের বাকি নেতারা কি একমত বা কার দিকে রয়েছে, এটা নিশ্চয়ই অনেকেই জানতে চান। ফিরহাদ হাকিমের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, তিনি কি বললেন, তার কি রিয়াকশন একটু দেখুন। দেখুন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে, আমি এসবের মধ্যে থাকতে চাই। আমি শুনিনি, শুনলে জবাব দিই। তৃণমূলের মধ্যে কখনো কুণাল ঘোষ তিনি আক্রমণ করছেন, কখনো তাপসা আক্রমণ করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। একটা ডামাডোলের পরিস্থিতি যে তৈরি হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এর মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রচারে নেমে পড়ছেন। নন্দীগ্রাম দিবস থেকে তিনি শুরু করছেন তার প্রচার। 14ই মার্চ জলপাইগুড়িতে প্রথম সভা, 16ই মার্চ নারায়ণগড়, 18ই মার্চ গঙ্গারামপুরে কর্মসূচি। খুব উল্লেখযোগ্যভাবে যেটা উল্লেখ করার দরকার, 20শে মার্চ তিনি বসিরহাটে সভা করবেন। সন্দেশখালীর ঘটনার পর এই প্রথমবার 20শে মার্চ বসিরহাটে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 22শে মার্চ পূর্ব বর্ধমানে অভিষেকের সভা। আর এই প্রসঙ্গেই বিজেপির শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, তিনি কি বলেছেন শোনাই একবার আপনাদের। আর চুল এলোমেলো তাতে কার কি এসে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন, উনি ওনার দলের মালিক, তার দলের সাকসেসর তিনি সরকারের বাইরে থেকে একটা সরকার চালাচ্ছেন, তিনি প্রচারে নামবেন তো ভালো কথা, ঘুরবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন, গরমে যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের লড়াই রাজনৈতিক লড়াই, আমরা আমাদের নিয়ে ব্যস্ত। এই প্রধানমন্ত্রীর সভা হয়ে গেল, এত মানুষ এখন রেগে গেছেন আমাদের উপরে যে মাঠ ছোট হয়ে গেছে, বাইরে দেখতে পাইনি মোদিজিকে, তাদের এখন আমাদের রাগটা ঠান্ডা করতে হবে, আবার একটা সভার ব্যবস্থা করতে হবে, তারপরে বারাসতের সভা আছে, এইসব নিয়ে আমরা চিন্তা করছি, অন্য কোনো বিষয় আমাদের কাছে নেই। কুণাল ঘোষ তিনি কিন্তু শুধু এক্স মাধ্যমে পোস্ট করে বা তারপরে আমাদের সায়ন্তন ভট্টাচার্যের সঙ্গে কথোপকথনে তার বক্তব্য যে বিস্ফোরক বক্তব্য সেখানেই শান্ত হননি। আবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ কি বলছেন এবার শুনুন। বলছেন এই কথাটা তাপসদা বলেছেন এবং 12 তারিখের আগে বলেছেন, কিন্তু কোনো তারিখ ধরে কিছু বলেননি, মানে অমুক তারিখে যাবে বলেনি, কিন্তু অমুক ব্যক্তি বলছে যে তাপস রায়ের বাড়ি ইডি যাবে, এটা ইডি যাওয়ার আগেই তাপস রায় গল্প করেছেন এবং সেই গল্পের আসলে আমি ছিলাম। বলে দিয়েছি কে? আরে এত বড় পৃথিবী, এত বড় জগৎ, এখানে অবিশ্বাস্য কোনো ঘটনা নেই। এখানে যে কোনো ঘটনা যে কোনো জায়গায় সেটা তো হতেই পারে। ফলে এখানে আমি বিশ্বাস করি কি আমি বিশ্বাস করি না, তার উপর দাঁড়িয়ে তো পূব দিকে সূর্য ওঠে, এটার কোনো পরিবর্তন হবে না। না, সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল, সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে।
সিবিআই সুপ্রিম কোর্টে গেছেন, সুদীপদা মোদির কাছে গেছেন, ওটা সেটেলড, ওটা আইনিভাবে ওই ব্যাপারটা উনি স্থায়ী বেলে আছেন, ওখানে কোনো অসম্পূর্ণতা নেই। তো বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না, কি আশ্চর্য। হ্যাঁ বলেছি তো, বলছি তো, এখনো বলছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। তো সুতরাং তো রোজভ্যালির দালালকে রোজভ্যালির দালাল বলবো না তো কি বলবো? ওই বিষয়টা আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওই ব্যাপারে আমার মুখে কুলুপাঁটা। ওই বিষয়টা নিয়ে দয়া করে আমায় কেউ কোনো প্রশ্ন করবেন না, ওই বিষয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। ওই টুইটটা আমি ভুলে গেছি। আপনি নিজেই তো টুইট করেছেন, হাতের তো তালা খোলা, মুখে কেন কুলুপটা? আমি বলছি আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওই ব্যাপারে আমি একটি কথাও বলবো না। আপনি তো প্রার্থী বদল চাইছেন উত্তর কলকাতার, জেলার সভাপতিকে বদল চান, এই তো বলছেন সবাই কিন্তু চলে। অভিযোগ হচ্ছে যে জেলা, এগুলো একেবারে দলীয় সাংগঠনিক বিষয়, এই বিষয়টা আমরা নেতৃত্বের সঙ্গে বারবার কথা বলছি, এটা নিয়ে বাইরে কথা বলবো না। আমি কি দলের একটা ভেতরের কথা বাইরে আলোচনা করলাম না তো। অন্য প্রশ্নে যাচ্ছি, বলছি যে আজকে গতকালের পর আজকেও সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা গেল হচ্ছে যে সিএ নিয়ে কোনো শব্দ তার মুখে শোনা যায়নি, যদিও শান্তনু ঠাকুরের বক্তব্য হচ্ছে সিএটা স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের বিষয়, প্রধানমন্ত্রী এই বিষয়ে জানেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি সিএ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর হয় তাহলে তো সন্দেশখালীটাও ওনার দেখা উচিত স্বরাষ্ট্র দপ্তরে, সেটা নিয়ে তো প্রধানমন্ত্রী এখানে বারবার করে মুখ খুললেন গতকাল এবং আজ। আমি মুখপাত্র হিসেবে একটা শব্দও বলবো না, আমি শুধু দলের একজন কর্মী হিসেবে বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিশাহীন কথাবার্তা বলছেন, কুৎসা করেছেন এবং নরেন্দ্র মোদী বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। সিএএ বিষয়টা নিয়ে কুমিরছানা দেখাবার মতো একটা রাজনীতি চলছে এবং যে রাজনীতিটা সাধারণ মানুষের মঙ্গলের জন্যে নয়, অমঙ্গলের জন্য। এখন কোনটা অমিত শাহের দায়িত্ব, কোনটা নরেন্দ্র মোদীর দায়িত্ব, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু দুজনেরই দায়িত্ব বাংলার মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা এবং রুটি কাপড়ার মাকানের যে উন্নয়ন বিজেপি দিতে ব্যর্থ তার থেকে নজর ঘোরাতে এই ধর্মের কার্ড, কখনো সিএএ, কখনো এনআরসি, এই ধরনের কাজগুলো করা। এই যে 100 দিনের টাকা দিচ্ছেন না, কেন কথা বললেন না প্রধানমন্ত্রী? 100 দিনের টাকা বকেয়া এবং তৃণমূল কংগ্রেস নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন তুলে দিয়েছে যে আপনি যখন এসেছেন এর জবাবগুলো দিয়ে যান। আমি তৃণমূলের একজন সাধারণ সামান্য সৈনিক বা কর্মী হিসেবে বলতে পারি সেই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা তো প্রধানমন্ত্রী হচ্ছে না, উনি তো একতরফা কথা বলে যাচ্ছেন। 100 দিনের টাকা নিয়ে প্রধানমন্ত্রী কেন বাংলার মানুষকে কৈফিয়ত দিয়ে গেলেন না? আমরা শুনছিলাম কুণাল ঘোষ, তিনি সাংবাদিক বৈঠক করছিলেন, আবারও বিস্ফোরক তিনি। এদিকে তো নজর থাকবে, কিন্তু তার পাশাপাশি আমরা নজর রাখছি আরও একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভোটের দিন ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে এবং তারা এসে থাকবেন স্কুলে। স্কুল তার জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আচ্ছা, পঠন পাঠনের কি হবে? স্কুল যে বন্ধ থাকবে, ছেলেমেয়েরা যাবে না স্কুলে? কি হবে? সিলেবাস শেষ করার সমস্ত বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা শুরু হয়েছে। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে এই নিয়ে। সুমন মহাপাত্র সরাসরি রয়েছে। সুমন, কেন্দ্রীয় বাহিনী থাকবেন, তার জন্য কি আলাদা কোনো জায়গা ব্যবস্থা করা যেত না? তো শুধু স্কুলে কেন, আর কি কোনো জায়গা নেই? দেখো, ভোট আসে ভোট যায়, কিন্তু এই পরিস্থিতিগুলোর পরিবর্তন কখনো হয় না বলা চলে। কেন্দ্রীয় বাহিনী শহরে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক আগে থেকে চলে এসেছে। তারা রুট মার্চ করছে, আত্মবিশ্বাস বৃদ্ধির চেষ্টা করছে। তারা কোনো অডিটোরিয়ামে থাকতে পারতো, কোনো স্টেডিয়ামে থাকতে পারতো, ক্যাম্পে থাকতে পারতো, তা নেওয়া থেকে কিন্তু তাদেরকে রাখা হয়েছে কোথায়? বিভিন্ন বিদ্যালয়ে। এবং এইটা কারা করে? যেটা আমরা জানতে পারছি যে জেলা প্রশাসন, এসপি, তারা মূলত লোকেট করে দেন যে কোন কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে, কোন এরিয়ায় তারা টহল দেবে। সেই জায়গা থেকে একটা প্রশ্ন
শিক্ষা মহল থেকে, একটা প্রশ্ন রাজনৈতিক মহল থেকে উঠছে যে এই কেন্দ্রীয় বাহিনীদের কেন বিদ্যালয়ে রাখতে হলো, যেখানে কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনীকে বিদ্যালয়ে রাখার সিদ্ধান্ত তো সুমন রাজ্য সরকারই নিয়েছে, তাহলে রাজ্য সরকার স্কুল কিভাবে চলবে এটা কেন ভাবলো না? একেবারেই তাই লিমা, তার কারণ কেন্দ্রীয় বাহিনী যখন রাজ্যে এসেছে তারা কোথায় থাকবে এবং তারা সম্পূর্ণই কিন্তু জেলা প্রশাসনের মানে জেলা প্রশাসনের আন্ডারে, তারা জেলা প্রশাসন তাদের সব কিছু থেকে ডিরেক্ট করছে। সেক্ষেত্রে জেলা প্রশাসনের কি মাথায় ছিল না যে ক্লাস 11-এর পরীক্ষাটা বাকি? পর্ষদ সংসদ যারা স্কুলের এই নিয়ন্ত্রণ করে সংস্থাগুলো, তারা কেউ জানে না কেন্দ্রীয় বাহিনী এসে কোথায় থাকছে, তাদের স্কুলগুলোকে কারা ব্যবহার করতে নির্দেশ দিল? জেলা প্রশাসন কি এই কথাগুলো মাথায় রাখেনি? শিক্ষামহল তো এই প্রশ্ন করছে, ক্ষোভ উগড়ে দিয়েছেন পর্ষদ সভাপতি থেকে সংসদ সভাপতি, কেন তাদের জানানো হলো না? হচ্ছেটা কি এটা? এবং এই বিষয়টা নিয়ে বিরোধীরা সোচ্চার হয়েছে। সুমন, তুমি প্লিজ সঙ্গে থাকো, শুনবো বিরোধীদের বক্তব্য এবং পাল্টা শিক্ষামন্ত্রী কি বলছেন সেটাও শুনবো। স্কুল বন্ধ করা ঠিক না, ক্যাম্প করুক সরকার। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন এই চৌপাট করে দিচ্ছে, কারণ স্কুল তো তুলে দিতে চাইছে। আর রাজ্য সরকারও চায় এরা স্কুলে থাকুক, মাদ্রাসা থাকুক, পড়াশোনা হবে না, আর থানায় এই চুরির কারবার চলতে থাকুক। তাহলে এদেরকে তো রাস্তাঘাটে নামাতে হবে, ব্যবহার করতে হবে। আর কেন ব্যারাক নেই? পুলিশ সংখ্যা তো কমে গেছে, তাহলে ব্যারাকগুলো গেল কোথায়? সেখানে সরকারি ব্যবস্থাপনা করতে হবে। একটা মুখ্যমন্ত্রী এক জায়গায় নামলে দুটো হেলিকপ্টার প্যাড বানাতে হয়। তাহলে এই পুলিশ বাহিনীর জন্য কেন তাঁবু ব্যবস্থা করা হবে না? কেন আলাদা করে ক্যাম্পের ব্যবস্থা করা হবে না? ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রীয় বাহিনী তো যে ঢুকে যাচ্ছে না কোনো স্কুলে, রাজ্য সরকার না বললে বা নির্বাচন কমিশন না বললে ঢুকতে পারছে না। কেন্দ্রীয় বাহিনী ওরকম হয় না। আমিও প্রোটেস্ট করছি, যেভাবে স্কুলগুলোতে কেন্দ্রীয় বাহিনী বা কোনো ভোটের ক্ষেত্রে বাহিনী রাখা হয়, এর আমি বিরোধিতা করছি। তখন পঠন বন্ধ থাকে, তার যে অন্য অল্টারনেটিভ ব্যবস্থা করা হোক। এত টাকা খেলা মেলায় অ্যাডে কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে, আমাদের বাহিনী যারা আছে তাদের জন্য লজের ব্যবস্থা করা হোক, তার জন্য ভালো জায়গায় রাখার ব্যবস্থা হোক। তারা আমাদের নিরাপত্তা দিতে এসেছে। তো বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আসতে হচ্ছে, এর দায় সম্পূর্ণরূপে রাজ্য সরকারের। রাজ্যের আইন শৃঙ্খলার এত ভয়ঙ্কর অবনতি, সেই জন্য এই সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী তো আসবেই। আর তাদের রাখার দায় সেটাও কিন্তু রাজ্য সরকার। কেন্দ্রীয় বাহিনী তারা দেশপ্রেমিক, তারা সমাজের ভালো করে, কাজেই সমস্ত ছাত্র, শিক্ষক, অভিভাবক তারা কিন্তু এই অসুবিধে নিশ্চিতভাবে তারা অ্যাডজাস্ট করবে। এখনো ভোটের দিনক্ষণ সবাই একটা বলছে, আলোচনা করছে, কিন্তু সরকারি নোটিফিকেশন তো হয়নি। তো এখনই কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন, বেশ ভালো কথা। স্কুলগুলোর মধ্যে ঢুকে পড়ছেন এবং স্কুলগুলো দখল করছেন, ছেলে মেয়েদের পড়াশুনো চলছে। আমি নির্বাচন কমিশনের সঙ্গে পরে নিশ্চয়ই কথা বলবো। আমি আপনাদের মাধ্যমে আমি আপাতত এটুকু বলতে পারি যে আমার বিষয়টা আমাদের মানে সঙ্গত লাগছে না, এইটুকু বলতে পারি।